আমাকে যদি কেউ একটা ভিডিও দেখিয়ে বলেন যে ওই সময় তো আপনি পুলিশের সঙ্গে মারামারি করছিলেন, সবে একজন মারা গেছেন, আমি বলতে চাই না কারণ নাম মৃত ব্যক্তির। আপনি বললেন না, আমার বলতে আপত্তি নেই, মুকুল রায়। মুকুলদাকে আমি পরে বলেছিলাম, মুকুলদা তুমি আমার সঙ্গে এটা করতে পারলে? মুকুলদা অসুস্থ থাকাকালীন দেখতে খারাপ লাগছিল, ওই চেহারাটা খারাপ লাগছিল। আমার কিছু অভিমান আছে, কিন্তু আমার জীবনের যেটা হয়ে গেছে আমি তো সেটা ফিরিয়ে আনতে পারবো না। জেল আমায় শিখিয়েছে, কি শিখিয়েছে জানো? এই যে সিপিএম থেকে আসা যারা নেতা আছে তাদের একটা রোগ আছে, আমি দেখেছি। সিপিএম থেকে যত নেতা এসছে আপনাদের দলে, তারা বলে যে আমি এখনো বামপন্থী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর থেকেও বড় বামপন্থী। ভুল করছেন। সিপিআইএম এর ব্রিগেড সমাবেশ। সামনে লড়াই। যে সিপিএম এর লোকগুলো ব্রিগেডে বা শহীদ মিনারে লাল পতাকা নিয়ে যায়, ওগুলোই বাড়িতে এসে বুথে বিজেপিকে ভোট দেয়। এটা আপনারা আইডেন্টিফাই করলেন কি করে? বিকাশ ভট্টাচার্য, শামীম, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী সব কজনের ছবি আছে। এই যে একজন 73 বছর বয়সী মহিলা, এত এনার্জেটিক, কেউ তাকে সমর্থন করুক বা না করুক, আমরা আশপাশে 73-74 বছর বয়সী যে মানুষগুলোকে দেখি তার তুলনায় উনি অনেক বেশি ফিট, অনেক বেশি অ্যাক্টিভ। মমতাদি বিনা নোটিশেও হাঁটতে আরম্ভ করলে ওটা মহামিছিল হয়ে যায়। জনপ্রিয়তম নেত্রী, মানুষ এটা ফিল করে যে মমতাদি আমাদের লোক, আমাদের লোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনি কি মনে করেন? কাছ থেকে দেখে কি বুঝলেন? আমি সে প্রসঙ্গে আর যাচ্ছি না। এই যে ধরুন 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, কাকে এর জন্য দায়ী মনে করেন? আমি জানি না 26-এ কি হবে, আপনার কি মনে হয়? যা কপালে আছে তাই হবে। অনুষ্ঠান শুরু করব, তবে স্পন্সর বিরিয়ানিজমকে থ্যাংক ইউ বা ধন্যবাদ জানাই, কারণ আজকের এপিসোড স্পন্সর করার জন্য আ ভেরি ফেমাস বিরিয়ানি ব্র্যান্ড এই বিরিয়ানিজম। আপনারা যারা বিরিয়ানি লাভার তারা শ্রীরামপুর আসতে পারেন। শ্রীরামপুরে একটা 5তলা আউটলেট রয়েছে বিরিয়ানিজমের, এবং মাহেশেও ফ্রি কার পার্কিং সহ একটি আউটলেট রয়েছে বিরিয়ানিজমের। ডেফিনেটলি যারা খাদ্যপ্রেমী মানুষ তাদেরকে বিরিয়ানিজমে আহ্বান রইল। আমি বিরিয়ানিজমের যাবতীয় তথ্য ডেসক্রিপশনে লিঙ্ক হিসাবে দিয়ে দিচ্ছি। এবার একটু আড্ডায় যাওয়া যাক। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দীর্ঘদিন আছেন, মাঝে একটা বিরূপ, মানে আপনার খারাপ সময় কিছুটা একটা বিরূপ মন্তব্য আমরা শুনেছিলাম, বাট আফটার দ্যাট এবং তার আগেও না, এখনো একটা ব্যাখ্যা আছে। আমি যেটা জিজ্ঞেস করবো যে এই যে একজন 73 বছর বয়সী মহিলা, এত এনার্জেটিক, কেউ তাকে সমর্থন করুক বা না করুক, আমরা আশপাশে 73-74 বছর বয়সী যে মানুষগুলোকে দেখি তার তুলনায় উনি অনেক বেশি ফিট, অনেক বেশি অ্যাক্টিভ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বা তার কাছ থেকে কি দেখলেন, কোন গুণগুলোর জন্য আজকে তিনি এতটা সাকসেসফুল পলিটিক্যালি হয়েছেন? মমতাদি 73 না, একটু কম, আরো কম। মমতাদিকে আমি বহুদিন চিনি, বহু বছর চিনি। সম্ভবত সামনাসামনি দেখা ওই বেহালার ভেজাল তেল কেলেঙ্কারির সময় 87 গোছের ওইরকম একটা কিছু হবে, সামনাসামনি দেখা। তারপর অনেকভাবেই 1993 সালের 21শে জুলাই ওই ভয়ঙ্কর দিনে পুলিশের গাড়ি যখন অচৈতন্য মমতাদিকে তুলে নিয়ে যাচ্ছে এবং মমতাদিকে খুনের চেষ্টা হয়েছে, পুলিশের গাড়ি থেকে কিন্তু আমি আমার গাড়িতে নিয়ে আমি হসপিটালে ভর্তি করে তারপরে গেছিলাম, যে কারণে আমায় সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন ডেকেছিল এবং সাক্ষ্য দিতে হয়েছিল। মমতাদির ব্যাপারটা হচ্ছে একটা অদম্য জেদ, সাহস এবং মানুষের মন বুঝতে পারার। মমতা দিদি যদি কোনো রাস্তা দিয়ে, কোনো পাড়া দিয়ে হেঁটে যান না, উনি না হাওয়ার মানে শুঁকে বলে দেবেন ওই পাড়ায় কি রেজাল্ট হতে চলেছে। উনি মানুষের মন রিড করতে পারেন, এবং একেবারে টালির ঘর থেকে উঠে আসা তো, এবং বড় কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। অর্থাৎ বিরাট কোনো মানে বাবার কন্যা অথবা তার স্বামী বিরাট, শ্বশুরবাড়ির দিক বিরাট প্রভাবশালী, ব্যাপারটা তো সেরকম নয়। পুরোটাই নিজের ক্ষমতা। একা মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়াতে হয়েছে। এটা মমতাদিকে একটা
অসম্ভব ধার এবং ভার দিয়েছে, যেটা আজকের ভারতবর্ষে কোথাও নেই। জনপ্রিয়তম নেত্রী, হ্যামলিনের বাঁশিওয়ালার মতো। মমতাদি বিনা নোটিশেও হাঁটতে আরম্ভ করলে ওটা মহামিছিল হয়ে যায়। এবং এইটা করতে করতে এই যে নিজের লড়াই নিজেকে লড়তে হয়েছে, এতগুলো প্রভাবশালী শত্রু তার দলের মধ্যেও এবং দলের বাইরেও শুরুর সময় তাকে ক্রমাগত চেপে রাখার চেষ্টা করেছে। এটাকে ভাঙতে 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 যে রাজনীতি গোটা বিষয়টা তাকে আরো পরিণত এবং অভিজ্ঞ করে তুলেছে। এবং জাতীয় রাজনীতি করছেন ৭-এর দশকের শেষ দিক থেকে। ৮-এর দশকের মাঝামাঝি ৮৪ সালে তিনি সাংসদ, ৭ বারের সাংসদ, ৪ বারের কেন্দ্রীয় মন্ত্রী, ২ বারের রেলমন্ত্রী, ৩ বারের মুখ্যমন্ত্রী। ফলে শুধু বাংলার রাজনীতি আর চষেছেন গোটা বাংলাটা। গোটা বাংলাটা চষেছেন। জঙ্গলমহলে যে গ্রামে মানুষ পিঁপড়ে ডিম খেয়ে মারা যাচ্ছিল, সেখানে গাড়ি ঢোকে না, সেখানে তিনি সহকর্মীর মোটর বাইকে করে স্কুটারের পেছনে বসে গেছেন। মমতাদি নিজেই জীবন যুদ্ধটা করে এসছে বলেই মূলত মহিলাদের এবং সামগ্রিকভাবে সমাজের সব পিছিয়ে পড়া তিনি প্রথমেই আগে আর্থিক সুরক্ষাটার ব্যবস্থা করেন। মানুষ এটা ফিল করে যে মমতাদি আমাদের লোক, আমাদের লোক। এইটাই মমতাদির একেবারে আর জেদ, জেদ একটা মানে অদম্য জেদ এবং বেপরোয়া সাহস। এবার আপনি যেটা বলছিলেন যে ব্যাখ্যা আছে আপনার সাথে সম্পর্ক, যে সময়টা আমার এবং সঙ্গে আপনার একটা বিতর্কিত মন্তব্য হয়েছে, আমি কিন্তু সেই দিনেও মানে সেই মাসে সেই দিনেও মানে আমাকে যদি কেউ একটা ভিডিও দেখিয়ে বলেন যে ওই সময় তো আপনি পুলিশের সঙ্গে মারামারি করছিলেন, আমি তার সঙ্গে শুধু একটাই বলবো, আপনি তো ওই ভিডিওটা দেখালেন, সঙ্গে একটু লিখে দিন যে ওই দিন ওই মাসেও দলকে আমি বন্দি অবস্থা থেকেও চাঁদা দিয়েছি সদস্য পদে। সেটা আপনি তখন বলেও ছিলেন। আমি প্রেম করব দলে, ঝগড়া করব দলে। আমি দলের ওপর ওই রাগ করে পাশের বাড়ি জেঠুকে গিয়ে বাবা বলার ছেলে নই। সবাই মিলে দল, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিদির মতো সম্পর্ক ছিল আমার। আমার এমন কিছু স্মৃতি আছে মমতাদির সঙ্গে, ওনার উচ্চতার একজন নেত্রীর সঙ্গে সারা জীবনের সম্পদ। ফলে হ্যাঁ, ভুল বোঝাবুঝি, ওনাকেও কেউ ভুল বুঝিয়েছিল, আমাকেও কেউ বুঝিয়েছে। সবে একজন মারা গেছেন, আমি বলতে চাই না কারণ নাম, মৃত ব্যক্তির। হ্যাঁ, কিন্তু তারপরে আমরা হয়তো উনিও বুঝেছেন কুণালটার উপর অবিচার হয়ে গেছিল, আবার আমিও বুঝেছি যে মাঝখান থেকে কে কিভাবে খেলেছে। আমার কপালে ছিল, কিন্তু সেই এপিসোড কিন্তু আমাকে জীবনে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? খারাপ থেকে কি শিক্ষা পেলেন? জেল জীবন খারাপ জীবন, কিন্তু আমি সবার ভালোবাসা ডায়েরিটা আমি পড়েছি, আমি সবার ভালোবাসা পেয়েছি। এবং জেলে আত্মবিশ্লেষণের একটা জায়গা থাকে যে আমি জ্ঞানত কোনো অপরাধ করিনি, জ্ঞানত করিনি। আমি তো পেশাদার সাংবাদিক। এরম নয় যে আমি কোনোদিন গিয়ে সারদাকে ব্যবসায় নামিয়েছি, না, আগে থেকে ছিল, বাম জমানা থেকে ছিল। সারদার মিডিয়া তার আগেও ছিল, আমি গিয়ে শুরু করাইনি। পরবর্তীকালে ওরা সাম্রাজ্যটা বাড়িয়ে ফেলেছিল, আমাকে তখন দায়িত্ব নিতে বলে একটি চ্যানেলের। আর যেহেতু আমি বাংলার প্রথম প্রাইভেট নিউজ ম্যাগাজিন করা টিভিতে লোক, ফলে আমাকে তারা ইয়ে করেছেন এবং তাতে কয়েক মাসে তারা দুরন্ত রেজাল্ট পেয়েছেন চ্যানেলের। আমার ঘাড়ে আরো চাপিয়েছেন দায়িত্ব, আমি সেগুলো নিয়েছি। কিন্তু আমার ওখানে ব্যাংকে অপারেশন বা পেমেন্টের দায়িত্ব ছিল না, অথরিটি ছিল না। আমি খবর, কাগজ, চ্যানেল, প্রোগ্রাম, আমি এইসবের। আমি কাউকে 1 টাকা দেব বা কারুর কাছ থেকে 1 টাকা নেব, এই অথরিটি আমার ছিল না। আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে চাকরি করেছি, চেকে পেমেন্ট নিয়েছি, ব্যাংকে রেখেছি, ইনকাম ট্যাক্স দিয়েছি। আমার সম্পর্কে কত না কত রটেছে। একবার বলা হয়েছিল আমি লাস ভেগাসে সারদার টাকায় আমি 6 মাস ছিলাম এবং 1 মাস ছিলাম এবং 6 কোটি টাকা আমি লাস ভেগাসে উড়িয়েছি, এবং সেটা সব চ্যানেলে, সব কাগজে বেরোলো। ঠিক আছে, এবার এটা শুনলে কে ভাববে যে
1 মাস ছিল না, 1 সপ্তাহ তো ছিল। 6 কোটি না ওড়াক, 1 কোটি তো উড়িয়েছে শিওর, মানে তার কমে হতে পারে না। আমাকে তখন টাইমস নাওতে ছিলেন অর্ণব গোস্বামী লাইভ শোতে জিজ্ঞেস করছে, ইউ ওয়েন্ট টু লাস ভেগাস, এবং তাতে সাক্ষী দিচ্ছেন সিপিএম এর ওই একটা ওই বিয়ে বাড়িতে ছবি তোলেন এরকম একটা পরিচালক, এক মহিলা পরিচালক, কি নাম ভুলে যাচ্ছি, যাই হোক, সে স্ক্রিনে সাক্ষী দিচ্ছে, উই অল স হিম ইন লাস ভেগাস। পরে তদন্তকারীরা আমার পাসপোর্ট দেখে বলছে, আপনি আমেরিকা যাননি জীবনে? আমরা যাইনি, এবং এই যে আমি তোমায় সাক্ষাৎকার দিচ্ছি, আমি এখনো অবধি আমি জীবনে আমেরিকা যাইনি, অথচ আমার নামে আমি কোটি টাকা নিয়ে আমেরিকার লাস ভেগাসে মোৎসব করেছি। আর যারা গেছিল, যার নেতৃত্বে করেছিল, সে অ্যারেস্ট হলো অনেক পরে আমার সাক্ষ্যতে। ঐতিহাসিক সাক্ষ্য ছিল, জয়েন্ট ইন্টারোগেশন চলছিল, সিবিআই জয়েন্ট ডাইরেক্টর, সব সিনিয়র অফিসাররা ছিলেন, সেই ব্যক্তিকে ডাকা হয়েছিল। তিনি তখন সাধু সেজে ঘুরছেন, আমি ভিলেন, কারণ আমি তো অ্যারেস্ট হয়ে গেছি। এই জয়েন্ট ইন্টারোগেশন একসঙ্গে অ্যারেস্ট হয়ে গেল। এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ওই যে ব্যক্তির কথা বললেন যিনি মারা গেছেন, আপনি বললেন না আমার বলতে আপত্তি নেই, মুকুল রায়, তার সাথে আপনি একজন পুলিশ অফিসারের কথা উল্লেখ করেছিলেন, যে পুলিশ অফিসার কিনা আবার রাজ্যসভায় আপনার দলই তাকে সাংসদ করে পাঠিয়েছে। এইগুলোর জন্য কখনো আপনার সাথে মনোমালিন্য হবে না? জীবনের সব কিছু যদি সেটাকেই ধরে বসে থাকি, তাহলে জীবনটা এগোবে না। আমার ধারণা সংশ্লিষ্ট পুলিশ অফিসার তিনিও নিশ্চিতভাবে অনুভব করেছেন যে কুণালের উপর হয়তো এটা না করলেই হতো, কারণ তার সঙ্গেও আমার জয়েন্ট ইন্টারোগেশন হয়েছে শিলংয়ে, সিবিআই মুখোমুখি। আমি সে প্রসঙ্গে আর যাচ্ছি না, আমি কাউকে লজ্জা দিতে চাই না, কিন্তু তিনি রাজ্যসভায় গেছেন, আমার দলের সাংসদ হয়ে গেছেন, আমি অভিনন্দনই জানাবো, আমি অভিনন্দন জানিয়েওছি। মুকুলদাকে আমি পরে বলেছিলাম, মুকুলদা তুমি আমার সঙ্গে এটা করতে পারলে, কিন্তু সে মারা গেছেন। এবং মুকুলদা তারপর আমাকে বিজেপিতে নিয়ে যাওয়ারও আবার পরে চেষ্টা করেছে, যে আমার বাড়িতে এসছিল, বারবার এসছে, আমাকে নিয়ে গেছে, আমাকে আমার পাড়ার ছেলেদের বুঝিয়েছে যে তৃণমূলে কুণালের ভবিষ্যৎ নেই, আমার সঙ্গে দিয়ে দাও, দাদাকে রাজি করাও। কিন্তু আমি মানে মুকুলদা ঠিক আছে, ভুল বুঝেছে, এসে হয়েছে, ঠিক আছে। মুকুলদা অসুস্থ থাকাকালীন দেখতে খারাপ লাগছিল, ওই চেহারাটা খারাপ লাগছিল, আমার কিছু অভিমান আছে, কিন্তু আমার জীবনের যেটা হয়ে গেছে আমি তো সেটা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি সেটা লুকাই না, আমি পুরো বলি। আমি জেল আমায় শিখিয়েছে, কি শিখিয়েছে জানো? জেল আমায় শিখিয়েছে বেঁচে থাকতে গেলে একটা 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 কম্বল, সেলে একটা কম্বল যেটায় শুধু বডিটা রাখা যায়, একটা কম্বলের মতো জায়গা দরকার, আর একটা চটের ব্যাগ দরকার যেখানে একটা দুটো জামা টামা থাকে, হাতে কিছু বই দু একটা থাকলে সময় কাটে। দামি জামা, দামি ব্র্যান্ডেড কিছু জীবনে এগুলোর কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। বেঁচে থাকতে গেলে ওইটুকু, বাকি মেরিট। আমার তৃপ্তির জায়গা প্রেসিডেন্সি জেলের সেলে বসে আমি যে উপন্যাস লিখেছি, সেটা আনন্দবাজার গোষ্ঠীর পুজো সংখ্যার পুজো বার্ষিকীতে ছাপা হয়েছে, আনন্দ পাবলিশার তাতে বই করেছে। আমি সবসময় চেষ্টা করেছি খুব অন্ধকারের মধ্যে থেকেও আমি সেই সময়টাকেও কিভাবে ভালো কাজে লাগানো যায়, গঠনমূলক কাজে লাগানো যায়। কারণ খারাপটা তো খারাপই। আজকে ঈশ্বর সাক্ষী, মাননীয় বিচারকরা সাক্ষী, একের পর এক মামলা থেকে তো খালাস হতে শুরু করেছি, একটা মামলায় শুধু আটকে গেছি, আত্মহত্যার চেষ্টার মামলা। এটা আমার কাছে জীবনের একটা অন্য অভিজ্ঞতা। এমপিএমএলএ কোর্টের মাননীয় বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য, উনি আমায় দোষী সাব্যস্ত করলেন, কাঠগড়ায় দাঁড় করালেন, দাঁড় করিয়ে ঐতিহাসিক ঘোষণা করলেন কোনো শাস্তি আদালত দেবে না, কারণ সেই সময় উনি মানসিক যন্ত্রণায় ছিলেন। উনি চেষ্টা করেছেন, এটা অপরাধ, উনি দোষী, কিন্তু কোনো শাস্তি ওনার প্রাপ্য নয়।
বলে আমাকে উৎসাহিত করলেন, আপনার জীবনে অনেক কাজ বাকি আছে, আপনি এত সুন্দর লেখেন, এত কাজ করেন, অনেক কাজ করুন। আমি কৃতজ্ঞ, আমি আপ্লুত। এইগুলোই চলছে, দেখছি। বাকি 2-1টা মামলা আছে। কিন্তু সমালোচকরা বলেন যে কুণাল ঘোষ একজন টাফ নেগোসিয়েটর, যে কারণে কখনো কখনো দেখা গেছে যে লোকসভা ভোটের আগে একটু তাপস রায়ের রক্তদান শিবিরে চলে যাওয়া হোক, বা অভয়া কাণ্ডের সময় একটু এদিক ওদিক ছাত্র পরিষদ নিয়ে মন্তব্য করা হোক, বা মাঝে মাঝে একটু বিরূপ মন্তব্য করা হোক, দল বাধ্য হয়েছে তাকে টিকিট দিতে, না দিলে দলের সর্বনাশ হয়ে যেত। এটা কি আপনি মনে করেন? না, আমি একদম মনে করি না। আর ওটা কারোর, আর আপনি যে টাফ নেগোসিয়েটর, এটাও কি আপনি মনে করেন? না, আমি একদম মনে করি না, একদম মনে করি না। কিন্তু আমাকে ওই রক্তদান শিবির যেটা, সেটা ওটা একটা স্থানীয় ক্লাবের ছিল, কোনো পার্টিরও না, ব্যক্তিরও না। এবং যেহেতু তার আগেই সংশ্লিষ্ট ব্যক্তি দলবদল করেছেন, প্রত্যেক বছরই সবাই ওখানে যাওয়া হয়, আচ্ছা, ঘটনাচক্রে হয়ে গেছিল। আর এখানে পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার। আমি মানে পুরোপুরি তাদের উপর মানে আস্থা ভরসা রেখেই। আর দিদি আমাকে যেহেতু এত অল্প বয়স থেকে চেনেন, আমার ভালোগুলোও জানেন, আমার দুষ্টুমিগুলোও জানেন, কিন্তু মানে আমি এসব করছি না। আমি একদম একদম ডেডিকেটেড তৃণমূল কর্মী হিসেবে আমি গত কবছর পারফর্ম করে যাচ্ছি, 21 সাল থেকে টানা পারফর্ম করে যাচ্ছি। যেহেতু আপনি তৃণমূলের মুখপাত্র, সেহেতু জিজ্ঞাসা করি, এই যে সিপিএম থেকে আসা যারা নেতা আছে, তাদের একটা রোগ আছে আমি দেখেছি। তারা এইটাও অস্বীকার করতে চায় না যে আমি সিপিএম ছিলাম, কারণ পাবলিকলি সবাই জানতো। এখন তারা এসে যেটা চায় যে তারা অ্যাকচুয়ালি বামপন্থী আছে, এটা প্রমাণ করতে চায়। তো এই সিপিএম থেকে যত নেতা এসছে আপনাদের দলে, তারা বলে যে আমি এখনো বামপন্থী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের থেকেও বড় বামপন্থী। আপনি কি সেটা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বামপন্থী, বা তৃণমূল আদতে একটা বামপন্থী রাজনীতি করছে? না, তৃণমূলের যে কথাগুলো, গরিব মানুষের জন্য লড়াই, কৃষকের জন্য লড়াই, কৃষকের জমি রক্ষার জন্য লড়াই, ক্ষেত মজুরের অধিকার রক্ষার জন্য লড়াই, চা বাগানের শ্রমিকের জন্য লড়াই, খনি শ্রমিকের জন্য লড়াই, এটা আপনি যদি ব্যাকরণগত দিক থেকে বলেন বামপন্থা, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো সত্যি তথাকথিত সিপিএম এর থেকে বড় বামপন্থী। সিপিএম এর বামপন্থা যদি বলে যে সিঙ্গুরের 3 ফসলি কৃষি জমি রাষ্ট্রশক্তি দিয়ে দখল করে কর্পোরেট হাউসকে দিয়ে দাও, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন না, কারখানাটা শিল্পের জন্য অকৃষি জমিতে হোক, কৃষক বিশেষ করে ক্ষেতমজুর যাদের হাতে, তারা তো জমির মালিকও নয়, তারা কিন্তু জমি ভিত্তিক তাদের জীবন, তো সেটা রক্ষা করতে পারে, তাহলে তো সিপিএম না বামপন্থী রইল না, তাহলে সিপিএম বুর্জোয়া এবং পুঁজিপতিদের দালাল হয়ে গেল, আর মমতা বন্দ্যোপাধ্যায় অরিজিনাল বামপন্থী। বলে এটা যদি কার্যক্ষেত্রে মানতে অসুবিধাটা কোথায়? সিপিএম এর কিছু নেতা বলা শুরু করেছে, দেখো আমাদের ব্র্যান্ড ভ্যালুটা কত, যে একটা রাইটিস্ট পার্টি এখন নিজেকে একটু বামপন্থী বলার চেষ্টা করছে। বামপন্থা কিন্তু সিপিএম এর সম্পত্তি নয়। বামপন্থা বলে যে গ্রুপগুলি আছে, এ থেকে জেড অবধি, সিপিআই এ, সিপিআই বি, সিপিআই সি, সিপিআই ডি, সিপিআই এই করতে করতে জেড অবধি আছে, আবার সিপিআই অনেক রকম আছে। এই যে বাম ফ্রন্ট, সিপিএম তো একা লড়ে না। আজকে কোথায় দাঁড়িয়েছে সিপিএম? ব্যাপারটা কি? বাম ফ্রন্ট। তার মানে সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এসপি, ডিএসপি, বিপ্লবী বাংলা কংগ্রেস, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, এই সব কিছু নিয়ে তো বাম ফ্রন্ট। তাতেও হচ্ছে না। এখন বলছে তাহলে কংগ্রেস যদি আমাদের সঙ্গে আসে, তাতেও হচ্ছে না। তখন বলছে আমাদেরকে নওশাদকে দরকার, তাতেও হচ্ছে না। ভ্যালেন্টাইন্স ডের মুখে হুমায়ুন কবিরের মন বুঝতে চলে যাচ্ছে মোহাম্মদ সেলিম। তাহলে সিপিএমটা কোথায় রইল? এই যে আরাবুল ইসলাম আইএসএফ এর ক্যান্ডিডেট হয়েছে, হতে পারে, আমি আরাবুল ইসলামকে কিছু বলছি না, তাহলে আরাবুল ইসলাম নাকি কি এক জগ ছোঁড়ার গল্প আছে ওর, সিপিএমই বলেছে। তো তাহলে সেই জগটা ছিল কিন্তু প্রতিক্রিয়াশীল জগ, আর আজকে সিপিএম সমর্থিত আইএসএফ মানে ওটা এখন প্রগতিশীল জগ হয়ে গেছে। তো এই ব্যাখ্যাটা তো সিপিএম কে দিতে হবে।
আরাবুল ইসলামের হয়ে সোনার বাংলার স্লোগান দিয়ে সিপিএম আরাবুল ইসলামকে ভোট দিন বলে ওখানে কমরেড সেলিম মিটিং করবেন। তাহলে ওখানে কি করবে সিপিএম? তাহলে আরাবুল ইসলামই ভালো প্রার্থী বলতে হবে, নইলে সিপিএম কে প্রার্থী দিতে হবে। তো এটা তো ওদের বিভ্রান্তি, ওদের দায়। ওদের নাকি সব নতুন প্রজন্ম, কারোর নাম শুনি আগুন পাখি, কার নাম হেলিকপ্টার, কার নাম সাবমেরিন। এদের একটাই কাজ হচ্ছে একটা করে কেন্দ্রে একবার দাঁড়ায়, জামানত জব্দ অথবা নোটার সঙ্গে লড়াই, পরের বার আর একটা কেন্দ্রে গিয়ে আবার নতুন করে হাত নেড়ে, এখন সোশ্যাল মিডিয়া আছে, নানা রকম বিপ্লবী ডায়লগ দিয়ে লড়ে। কিন্তু সিপিএমের সেই ভিতটা নেই। আজকের দিনে পাড়ার মোড়ের এতগুলো দোকানে হ্যারিকেন পাওয়া যায় না। আগে 6খানা করে হ্যারিকেন ঝুলতো দোকানের সামনে, কারণ সন্ধ্যাবেলা থেকে লোডশেডিংটা হতো। এটা মানুষ তফাৎটা বুঝতে পারছেন। এবিসিডি পড়তে দেয়নি, সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে ইংরাজি তুলে দিয়েছিল, আর প্রাইভেট তখন ইংলিশ মিডিয়ামগুলো ভরে গেল। সিপিএম নেতা নেত্রীদের ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়লো। আমরা এমনি মধ্যবিত্ত বাঙালি, যখন বিশ্বায়ন আসছে, বিশ্বায়নের সংকট তৈরি হচ্ছে, কারণ কমিউনিকেশন, তোমার ইংরেজি ছাড়া তুমি খুব কঠিন ব্যাপারটা এগোনো। সেই সিপিএম কি করেছিল? কম্পিউটার ঢুকতে দেবো না, কারণ শ্রমিকের ক্ষতি হবে। গড়িয়াহাটের মোড়ের হংকং ব্যাংকটা ভাঙচুর করে ধর্মঘট করে রেখে দিয়েছিল। ভারতবর্ষের অন্য সব জায়গায় আইটি ডেভেলপ করে গেল। সব থেকে দেরিতে বামফ্রন্ট সরকার হাত দিয়েছে, তখন আর কিছু করার নেই। আমাদের প্রজন্মের প্রজন্ম সব ওখানে কাজ করতে চলে গেছে তখন। এখন আবার বড় কোম্পানিগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসছেন ইত্যাদি। ফলে সিপিএম যেটা করেছে, শিল্পক্ষেত্রে অস্থিরতা, কারখানার পর কারখানা বন্ধ। ভুলে গেলেন চা বাগানে বানারহাট 14টা শ্রমিকের ডেড বডি পড়ে আছে। বরানগরে জুট মিলে ম্যানেজারকে ঘেরাও করে রেখে পিটিয়ে মেরে দিচ্ছে। রোজ ধর্মঘট, রোজ বন্ধ। ফলে সিপিএম গোটা ব্যাপারটাকে যেখানে নিয়ে গেছে, মানুষ ওদের প্রত্যাখ্যান করে দিয়েছে। ফলে এখন সিপিএম শুধুমাত্র বিজেপির বি টিমের ভূমিকা, নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ। আমরা তৃণমূলকে হারাতে পারবো না যদি আমরা বিজেপিকে, যে সিপিএমের লোকগুলো ব্রিগেডে বা শহীদ মিনারে লাল পতাকা নিয়ে যায়, ওগুলোই বাড়িতে এসে বুথে বিজেপিকে ভোট দেয়। এরা আমরা একটা সাধারণ মানুষ যারা, মানে আপনাদের যারা পলিটিক্যাল পার্সন, তাদের থেকে একটা অদ্ভুত ইকুয়েশনে পড়ে আছে। আমি সিরিয়াসলি বলছি। তৃণমূল বলে বিজেপি আর সিপিএম এক, বিজেপি বলে সিপিএম আর তৃণমূল এক, আবার সিপিএম বলে তৃণমূল আর বিজেপি এক। সিপিএম এর যে হাত কাটাটা বলছিলাম না, আপনি বলুন তো এক্স্যাক্ট কারা কারা এক? আপনি কি এক্স্যাক্ট কারা কারা এক আপনি কি মনে করেন? কারণ এই মুহূর্তে বা আরেকটা ছোট্ট করে জিজ্ঞেস করিনি এই কারণে, যে পার্টিটা নিজের ভোট 5%-এ নামিয়ে ফেললো, তার কি আদৌ ক্ষমতা আছে যে বিজেপির মতো একটা ন্যাশনাল পার্টির কাছে ভোট ট্রান্সফার করে তাকে ক্ষমতায় নিয়ে চলে আসবো? এটা কি প্র্যাকটিক্যাল ভাবাটা? না, কিন্তু ওদের ভোটটা গেছে বলেই তো ওরা 5%-এ, এটা তো বুঝতে হবে। ধরা যাক ওরা 15%, তার 10% ভোট দিয়েছে বিজেপিকে, তারাই আবার লাল ঝান্ডা নিয়ে মিছিলে যায়। এটা আপনারা আইডেন্টিফাই করলেন কি করে? তার কারণ হচ্ছে ওদের ওই পরিমাণ ভোট কমেছে, তাই আমাদের তো ভোট কমেনি, আর ওই পরিমাণ বিজেপির বেড়েছে, তাই তো সোজা অঙ্ক। আমাদের তো ভোট কমেনি, বিজেপির কিছু ভোট বেড়েছে। কতটা বেড়েছে? এত পার্সেন্ট। সিপিএম এর কতটা কমেছে? অত পার্সেন্ট। মানে সহজ পাটিগণিত, মানে এর মধ্যে কোনো জটিলতা নেই। তার থেকেও যদি মনে হয়, তাহলে একটু অশোক ভট্টাচার্য সিপিএম নেতার বক্তৃতাটা শুনতে হবে, যে লাস্ট 3টে বছর আমরা ভোট দিয়েছি বিজেপিকে, ওটা এবার করা যাবে না। কে বলছেন? অশোক ভট্টাচার্য বলছেন। আমরা কেন হয়তো গবেষণা করতে যাবো? অঙ্কের বই খোলো, হিসেব করো, পার্সেন্টেজ করো, ক্যালকুলেটর খোলো। অশোক ভট্টাচার্য তো বলে দিচ্ছেন। এখানে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, যে এই যেমন ফ্যাক্টরগুলো আছে, সেরকম তো কোথাও গিয়ে একটা 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, কিছু ক্ষেত্রে দুর্নীতি, কিছু ক্ষেত্রে বিভিন্ন ধরুন এই যে বিভিন্ন আন্দোলন, এগুলোর কি প্রভাব পড়বে না বলেই আপনি মনে করেন? এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং জরুরি। এত বড় দল, এত বড় রাজ্য, 99% কাজ ভালো, 99.5% লোক ভালো, কিন্তু সমাজের খারাপ যতটা, অস্বীকার করার তো কোনো জায়গা নেই, বা কোনো, এটা বিশ্বেও হয় না, দেশেও হয় না, কোথাও হবে না। আমরা এটাকে কমাতে চেয়েছি। আজ যদি ল অ্যান্ড অর্ডার বলা হয়, সিপিএম এর জমানায়
একের পর এক গণহত্যা হয়েছে, গণহত্যা প্রকাশ্যে, নেতা মন্ত্রীরা দাঁড়িয়ে, বিজন সেতুতে আনন্দমার্গী সন্ন্যাসিনীদের পর্যন্ত পিটিয়ে আগুন দিয়ে মেরেছে। ছোট আঙাড়িয়া থেকে নানুর, কলকাতার উপর 21শে জুলাই, কুচবিহারে ফরওয়ার্ড ব্লকের 5টা লোককে গুলি করে মেরেছে। বানতলায় ডক্টর অনিতা দেওয়ান, ধানতলায় বরযাত্রীর বাস থামিয়ে পরের পর কাণ্ড হয়েছে। মন্ত্রী, আরএসপির মন্ত্রী সুভাষ নস্করের বাড়িতে বোমা মেরেছে সিপিএম, তার আত্মীয় মারা গেছেন। এবং তখন মিডিয়া, সোশ্যাল মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, মোবাইল ক্যামেরা ছিল না। কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আন্দোলে হাত কেটে নিয়েছিল। সাতগাছিয়ায় মুখে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে অবাস্তব স্বপ্নের মতো মনে হয়, দুঃস্বপ্নের মতো মনে হয়। ফলে তৃণমূল কংগ্রেস সেটাকে কমানোর চেষ্টা করেছে এবং পাশাপাশি তখন খুনিরা নাম বদলে বেরিয়ে যেত। এখন আরজি করের কুৎসিততম ঘটনা ঘটলেও 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়। অর্থাৎ পুলিশ কতটা সংবেদনশীল, প্রশাসন কতটা সংবেদনশীল, সরকার কিভাবে রিয়াক্ট করছে, সেটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, যেটা সিপিএম সময় ছিল না। যেহেতু আরজি কর প্রসঙ্গটা উঠলো, আরজি করে নির্যাতিতার যিনি বাবা বা মা, তিনি প্রকাশ্যে বলছেন যে তিনি একটি রাজনৈতিক দল, ইনফ্যাক্ট তিনি বিজেপি করতে চান। তার কারণ তাদের মনে হয়েছে তার মেয়ের সঠিক বিচার হয়নি এবং তার জন্য দায়ী নাকি তৃণমূল কংগ্রেস। দেখুন, যে মেয়েটি মারা গেছে তার বাবা এবং মা একদম শোকাতুর। ফলে তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান দিয়েও আমি বারবার বলে এসেছি, আজও বলছি, তারা কিছু লোকের পরামর্শে দ্বিচারিতা করছেন, ভুল করছেন। সঙ্গে সঙ্গে পুলিশ ধরেছে এবং ওনারাই তো গেছিলেন কোর্টে, সিবিআই চাই বলে। ওনারা গেছিলেন, সিবিআই এসেছে, সিবিআই তদন্ত করে বলেছে কলকাতা পুলিশ যাকে ধরেছে সেটাই ঠিক। 3টে স্তরে কোর্ট গোটা বিষয়টা মনিটর করেছে, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। 3টে কোর্ট গোটা তদন্ত প্রক্রিয়াটা তারা দেখেছেন। তারপরে একটা জায়গায় এসে যে বিচার পেলাম না, গ্রেফতার হয়েছে, বিচার হয়েছে, যাবজ্জীবন হয়েছে। আমাদের বক্তব্য ফাঁসি চাই, কিন্তু সেটা তো সিবিআই এর হাতে, সিবিআই করেছেন, মাননীয় কোর্ট দিয়েছে। আর ওনারা যে দল করতে গেলেন, ওনারা নাকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে দিল্লিতে গেছিলেন, 2 মিনিটের জন্য টাইম দেয়নি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো কলকাতাতেও এসছেন, ওনাদেরকেও তো দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল, টাইম দেয়নি তো। সেই দলের প্রতি ওনাদের আস্থা দেখাতে গেছে, নাকি পেছনে অন্য কিছু আছে, নাকি পেছনে অন্য কোনো অঙ্ক কাজ করেছে? যে দলটা সিবিআই নিয়ন্ত্রণ করে, সিবিআই যদি বিচার না দিয়ে থাকে, তাহলে তো ওনার রাগটা বিজেপির উপর হওয়া উচিত। দেশের মন্ত্রীরা যদি ওনাদের সময় না দিয়ে থাকে, তাহলে তো ওনাদের বিজেপির হাতে অপমানিত হওয়ার জন্য রেগে থাকা উচিত। তাহলে বিজেপিতে গেলেন কেন? তাহলে এর মধ্যে অন্য কিছু আছে, যেটা ওনারা মুখে বলছেন এক, হয়তো অন্য কোনো অঙ্কে চলছেন। কিন্তু যেহেতু ওনারা ওই মেয়েটির বাবা মা, আমি খুব একটা বিরূপ মন্তব্য করতে গেলে একটু অসুবিধা। আপনাকে মাঝখানে দেখাও গেছিল যে শিক্ষকদের মধ্যে গিয়ে একটা মধ্যস্থতা করার চেষ্টা করাতে। এই যে ধরুন 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, আমি শিক্ষামন্ত্রীকেও যদিও জিজ্ঞেস করেছিলাম এই বিষয়ে, তবে আপনি যেহেতু ওই দলের মুখপাত্র, আমি আপনাকে আরেকবার জিজ্ঞেস করতেই পারি যে এই যে 26,000 মানুষের চাকরি চলে গেল বা প্রাথমিক শিক্ষকদের নিয়েও একটা সমস্যা তৈরি হয়েছে, আপনি কি কোথাও দেখছেন যে গভর্নমেন্টে তৃণমূল সরকারের একটা ভুল ছিল, বা এই বেশ কিছু মিস্টেক না করলেও চলতো, তাহলে হয়তো এই জটিলতাটা তৈরি হতো না, বা কাকে এর জন্য দায়ী মনে করেন? এই যে শিক্ষক নিয়োগে কিছু বিচ্ছিন্ন গোলমাল, এটা বাম জমানা থেকে হয়ে এসছে। এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই।
জলপাইগুড়িতে সিপিএম নেতার গোটা পরিবার শুদ্ধ পাওয়ার জন্য সিপিএম এর চূড়ান্ত অস্বস্তিতে পড়েছিল। একের পর এক জেলায় মামলা মোকদ্দমা হয়ে আছে। এই কদিন আগে একটা জট খোলা হলো, সেটা 2009 সালের জটিলতা। সিপিএম জমানা থেকে এগুলো হয়ে আছে। এবার আজকের প্রচার দু একজনের ভুল অন্যায়, সেগুলো তো আমরা বহন করব না। আমাদের দল করুক বা না করুক, আমরা প্রকাশ্যে চিহ্নিত করে বলছি খারাপটা খারাপ। কিন্তু সিপিএম এর সময় যেটা ফাইল কাগজ চিরকুটে হতো, এখন তো এটা কম্পিউটার ইত্যাদি, ফলে দোষীকে দোষীটা মানে অনিয়মটা হলে খানিকটা চিহ্নিত করে ফেলা যাচ্ছে। তো যারা অন্যায় করেছে, কিন্তু তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী এবং ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তারা চেষ্টা করেছেন আপ্রাণ, কিন্তু এক শ্রেণীর রাম বাম তারা আটকেছে। ত্রিপুরায় 10,323 জন শিক্ষকের প্যানেল খারিজ হয়ে যায়নি, হয়েছে তো, সিপিএম ছিল তো। বিজেপি তো তাদের কোনো সুরাহা করতে পারেনি। আমি জাস্টিফাই করছি না। আবার ধরুন শারীর শিক্ষা, কর্মশিক্ষা 9 to 12 তাদের ধর্ণা মঞ্চে নিয়ে গেছিলেন, আমি গেছিলাম। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই, মুখ্যমন্ত্রী অত্যন্ত ভালোভাবে রেসপন্ড করেন, তাদের ওখানে অফিসার পাঠান, সব খতিয়ে দেখে তাদের চাকরির ব্যবস্থা করেন, কারণ সেটা তাদের আন্দোলনটা ছিল ন্যায্য। যখন রাজ্য সরকার তাদের রেকমেন্ডেশন লেটার দিল, তখন তাদের বিরুদ্ধে মামলা করলেন বিকাশবাবুরা, যারা ধর্ণা চলাকালীন তাদের মঞ্চে গিয়ে বক্তৃতা দিয়েছেন। এবার আইনি জটটা পেকে গেছে। ওই গ্রুপটা যাদের চাকরি দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যার মামলা করলেন বিকাশ ভট্টাচার্য শামীমরা, আর তাদের ধর্ণা মঞ্চে ছিলেন বিকাশ ভট্টাচার্য, শামীম, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী, সব কজনের ছবি আছে। যেদিন ওরা আমায় বলেছেন, আমি গেছি, আমার তো এখতিয়ার নেই এত, মানে আমি তো সরকারের কেউ নই, আমি কমিউনিকেট করেছি, সরকার বুঝেছেন, রেসপন্ড করেছেন। তাহলে আটকালো কে? আটকালো কারণ কি? আটকে রাখলে এটা পলিটিক্যাল ইস্যু হবে, মিছিলে লোক হবে, সেই মিছিলে নেতারা, সিপিএম নিজের মিছিলে তো লোক হয় না, ফলে লোককে যন্ত্রণা দিয়ে বেকারত্বে ফেলে তাদের দিয়ে মিছিল করিয়ে সামনে নেতারা হাঁটবেন। চোখের উপর আছে তো, আপনি তাদের যে কোনো কাউকে ডেকে আপনি ইন্টারভিউ নিন, হুবহু আমি যা বলেছি তাই বলবে। 26-এ কি হবে আপনার কি মনে হয়? তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, এবং সেটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েছে। কারণ এবারের লড়াইটা শুধু তৃণমূল কংগ্রেসের কিন্তু নেই, এবারের লড়াইটা কিন্তু মানুষের মহাজোট হয়ে গেছে, যার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই যে বাংলার প্রতি এই যে হারলো, 21 সালে সে হাজির হলো, আব কি বার 200 পার, 200 পার হলো না, 77-এ শেষ, এখন কমতে কমতে প্রায় 60-এ গিয়ে দাঁড়িয়েছে, ইলেকশনের পর আরো কমবে। তারপর থেকে যে একটা রাগ, বাংলার 100 দিনের টাকা বন্ধ, কেন বন্ধ, কিসের জন্য বন্ধ? বাংলা থেকে তুমি কর নিয়ে যাচ্ছ, বাংলা থেকে তুমি ট্যাক্স তুলছো, বাংলার প্রাপ্য কেন দেবে না? 100 দিনের বন্ধ, আবাস বন্ধ, জল জীবন মিশন বন্ধ, 1,96,000 কোটি টাকার বেশি বাংলার বকেয়া। এরপরে একের পর এক বাংলার মানে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, বিজেপি যে দর্শনে চলে তাতে মর্যাদাটা দেয় না। টেলিপ্রম্পটারে লিখে দিলে বুঝতে পারে না দাদাটা কোথায় বসাবে। সৌরভ গাঙ্গুলিকে দেখে দাদা বলে বলে বঙ্কিমচন্দ্রকেও দাদা বলে দিয়েছে। তাহলে বাঙালি লোক দেখলেই দাদা বলা যায় না, সৌরভ গাঙ্গুলি দাদা, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আবার মাস্টার দা সূর্য সেন মাস্টার দা, এটা তারা জানে না। আজকে যদি আমি হিন্দি বলতে চাই, বা আজকে যদি ধরুন ইভেন কখনো কখনো মমতা বন্দ্যোপাধ্যায় যখন হিন্দি বলেন, সেইটা তো সেই পরিষ্কার হিন্দি হয় না যেটা একটা নেটিভ হিন্দি স্পিকার বলতে পারে, যার হিন্দি বলয়ে জন্ম। যদি একজন হিন্দিভাষী ভুল বাংলা বলে, সেটা কি সত্যি অশ্রদ্ধা হয়? আপনারা কেন মনে করেন? হিন্দিভাষী মূল মানে বাংলা ভাষা বলার কথা নয়, কিন্তু এটা তা নয়। আমিও তো বহু জায়গায় হিন্দি বক্তৃতা করি, বা আমরা করি, আমার হিন্দি তো হবে না, সেটা তো বলেও দিই, কিন্তু তা বলে আমি এমন একজন মনীষীকে বলবো না যে রবীন্দ্রনাথ সান্যাল বলতে যাব না, আমি বলবো না, তার মানে আমি রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথ ঠাকুর আমি জানি না।
রবীন্দ্রনাথ শুধু বাংলার নন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের, বিশ্বের। তাহলে তারা যাকে রবীন্দ্রনাথ সান্যাল বলে, তার মানে এটা হিন্দি বলার গন্ডগোল নয়। কিন্তু হিন্দি বলার গন্ডগোল কাকে বলে? मैं अच्छा हिंदी बोल नहीं सकता, लेकिन जब बोलूंगा तब तो নাম ঠিকঠাক জান কে বলুঙ্গা, ব্যাপারটা ওইরকম কেস। তো ফলে এদের চর্চাই নেই, বাংলার মনীষীদের সম্পর্কে এদের কোনো ধ্যান ধারণা নেই। আমি যে মূল বিষয়টা বলছিলাম, যে এইগুলো করে এসছে, শেষ সর্বশেষ এই এসআইআর এর নাম করে যা করছে, মানুষকে হয়রানি। বাবা বন্দ্যোপাধ্যায় ছেলে ব্যানার্জি, নোটিশ। মুখোপাধ্যায় বাবা লিখতেন, ছেলে মুখার্জি। জে ডবল ই না জে আই, নোটিশ। এই করতে গিয়ে মহিলাদের ক্ষেত্রে বিবাহের পর চেঞ্জ ইত্যাদি সর্বনাশ করে দিয়েছে। বাংলার মানুষ এগুলো সহ্য করছেন না। ফলে এটার একটা গণ জাগরণের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তৃণমূলের মিটিং মিছিল আমরা যেখানেই যাচ্ছি, মানুষ দাঁড়িয়ে যাচ্ছেন, মানুষ শুনছেন, সামনের জানলা বারান্দাগুলো ভর্তি হয়ে যাচ্ছে, বোঝা যায় মানুষ সাড়া দিচ্ছেন। আপনার কেন্দ্রে কি হবে? আপনার কতটা, মানে আপনি তো ডেফিনেটলি আশাবাদী, স্টিল আপনার? আমাদের কেন্দ্র বলে কিছু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা চান উন্নয়নের জন্য, আর বিজেপির এই অ্যান্টি বেঙ্গল পলিসিতে মানুষ বিরক্ত, মানুষকে হয়রান যেভাবে করছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকেই ভোট দেবেন মানুষ। এবং আমরা তো এবার আশা করছি যে শুধু তৃণমূল কংগ্রেসের ভোট নয়, এর সঙ্গে যারা সত্যি বিজেপিকে এবং বিজেপির এই বাংলার প্রতি যে আগ্রাসনটা, চক্রান্তটা রুখতে চায়, যদি কোনো সিপিএমেরও কেউ থাকেন, যদি কংগ্রেসেরও যারা আছেন, তারা ভোটটাকে নষ্ট করবেন না বা ঘুরপথে ভোট কেটে বিজেপি সুবিধা করবেন না। তারা সরাসরি এই লড়াইটার জন্য বাংলার স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। কংগ্রেস কি এই ভোটে ফ্যাক্টর? বাংলায় একদমই নয়, কারণ মানুষ বুঝে গেছেন যে এখানে বিজেপিকে লড়তে পারবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বিজেপিকে যদি লড়তে হয় বিধানসভায়, তাহলে এই সিপিএম, কংগ্রেস বা আরও কিছু খুচখাচ এদেরকে ভোট দিতে গেলে ভোটটা অকারণ নষ্ট হবে এবং ঘুরপথে বিজেপিকে সহযোগিতা করা হবে। ফলে আমার মনে হয় মানুষ বেছে নেবেন তৃণমূল কংগ্রেসকেই, কারণ কোনো সচেতন নাগরিক এই লড়াইটায়, ভারতবর্ষ তাকিয়ে আছে। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহার, কংগ্রেসের দায়িত্ব ছিল বিজেপিকে প্রতিহত করা। কংগ্রেস কিন্তু ফেল করেছে। কংগ্রেস যদি ওখানে রুখতে পারত, তাহলে 4টে জায়গা বিজেপির দখলে যেত না। তো তাহলে কংগ্রেসকে ভোট দিয়ে এখানে সে ভোটটা নষ্ট করবেন কেন মানুষ? এখানে তো লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। একের পর এক নির্বাচন, বিজেপিকে হারাচ্ছে কে? ইলেকশন, বাই ইলেকশন, পার্লামেন্ট ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন, কর্পোরেশন ইলেকশন, বিজেপিকে তো হারাচ্ছে তৃণমূল। তাহলে এইরকম যখন একটা সন্ধিক্ষণের বিষয়, যে সর্বশক্তি নিয়ে বিজেপি ঝাঁপাচ্ছে, রাষ্ট্রীয় নোক দাঁত বার করে বাঙালি এবং বঙ্গভাষীদের উপর যে অত্যাচারটা করছে, বাংলা বললে পিটিয়ে মারছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। সোনালী বিবির স্বামী এখনো বাংলাদেশের জেলে রয়েছে। এই সময় বিজেপিকে হারাতে গেলে তৃণমূল কংগ্রেসকেই তো ভোটটা দিতে হবে। বামপন্থীরা বলছে, এই যে আপনি বললেন যে বাংলাকে বা বাঙালিকে রক্ষার অধিকার করছে মমতা বন্দ্যোপাধ্যায়, বামপন্থীদের বক্তব্য, ইটস অ্যাবসলিউটলি মার্কেটিং বাই তৃণমূল অ্যান্ড দেয়ার মার্কেটিং এজেন্সি আইপ্যাক, কি বাংলাকে আমরা রিপ্রেজেন্ট করি, যেটা আদতে সত্যি নয়। কারণ আমরাও দীর্ঘদিন বাংলায় বাম আমল ছিল, এবং অ্যাবসলিউটলি বাঙালির পার্টি যে শুধুই তৃণমূল সেটা নয়, আমরাও আছি। তো বাংলা মানে কিন্তু শুধুমাত্র বাঙালি নয়। বাংলার ইতিহাস ভূগোল যদি দেখতে হয়, এখানে তো অবাঙালিরাও থাকবেন। বাংলা মানে বাংলা ভাষার একটা গর্বের জায়গা আছে, যারা বাংলা বলা বাঙালি, আর যারা কয়েক প্রজন্ম ধরে বা কেউ চাকরির জন্য এসছেন, কেউ থেকে গেছেন, ছোটবেলা থেকে বড় হয়েছেন, তারা হয়তো ভাষায় অবাঙালি, তাকে তো আপনি বঙ্গবাসী হিসেবেই ধরতে হবে। ফলে বঙ্গবাসী এবং বঙ্গভাষী, আমরা
তৃণমূল সকলকে রিপ্রেজেন্ট করছে। সিপিএম এর ক্ষেত্রে যে প্রবলেমটা, সিপিএম যেহেতু জনগণের দরবারে প্রত্যাখ্যাত, ওদের 34 বছরের অপশাসন, গণধর্ষণ, গণহত্যা থেকে আরম্ভ করে সময়ের সঙ্গে তাল মেলাতে না পারা, ইংরাজি তুলে দেওয়া, এক সময় কম্পিউটার ঢুকতে দেব না, শিল্পক্ষেত্রে একেবারে ধর্মঘট, লাকআউট, ম্যানেজারকে পিটিয়ে মারা, মানে একটা যে বাংলা সম্পর্কে যে নেগেটিভিটিটা, ফলে সিপিএম আজকে যে জায়গায় আছে, তারা কি করে বিজেপিকে লড়বে? বিজেপিকে লড়তে গেলে তো তৃণমূল ছাড়া লড়বে এটাকে। আমরা আছি বলে তো লাভ নেই। এই যে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহার, ওখানে তো তৃণমূল যায়নি, তৃণমূল নেই। তাহলে যাদের দায়িত্ব ছিল বিজেপিকে রোখার, তারা তো বিজেপিকে রুখতে পারেনি। বিজেপির এখন জাত শত্রু হচ্ছে তৃণমূল। বাংলায় বিজেপি তৃণমূলকে আক্রমণ করছে, তৃণমূল বিজেপিকে আটকে দিয়েছে একের পর এক নির্বাচনে, করে দেখিয়েছে, শুধু মুখের কথা না, করে দেখিয়েছে। মমতাদের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে গোটা তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষ দেখিয়েছে। ফলে এখানে সিপিএম আমরাও আছি, ওরা কি করেছে? যদি হিসাব দেখা যায় পরিসংখ্যানে, তৃণমূলের ভোট তো কমেনি, তাহলে বিজেপির অরিজিনাল ভোট কত? বিজেপি যে খানিকটা পার্সেন্টেজ অফ ভোট বেড়েছিল, সেটা তো সিপিএম এর আর কংগ্রেসের কমেছে বলে। অশোক ভট্টাচার্য আগের দিন শিলিগুড়িতে কি বললেন? কমরেড মোহাম্মদ সেলিমকে রেখে বললেন, লাস্ট 3টে ইলেকশন আমাদের লোকেরা বিজেপিকে ভোট দিয়েছে, ওই ভুলটা আর করবেন না। কে বলছেন? অশোক ভট্টাচার্য। কোন মঞ্চ থেকে? সিপিএম। কোথায় বলছেন? শিলিগুড়ি মঞ্চে। কে বসে? মোহাম্মদ সেলিম। এই পাপগুলো তো সিপিএম করেছে। অনেকে এই অভিযোগটাও করে যে ধরুন অন্যান্য রাজ্যে অপোজিশনের সাথে বিজেপির কোনো সেটিং থাকে না বলে বিজেপি তাকে হারিয়ে দেয়, সেখানে কোথাও গিয়ে তৃণমূলের সাথে একটা সেটিং রয়েছে, সেই কারণে এই দল থেকে ওই দলে লোক যেতে পারে, ওই দল থেকে এই দলে লোক আসতে পারে, এবং অনেক ক্ষেত্রে ইডি সিবিআইয়ের কোনো কেসের প্রসিডিংস হয় না, এবং সেই কারণেই নাকি বিজেপির প্রচ্ছন্ন ভূমিকায় তৃণমূল আছে। এটা পাগলেও বিশ্বাস করবে না, কারণ এই টক্করটা এটা গোটা ভারতবর্ষ দেখছে, গোটা পৃথিবী দেখতে পাচ্ছে। ফলে এটা সিপিএম এর। আচ্ছা, সিপিআই থেকে ডক্টর ওমর আলী সিপিএম নেয়নি? সিপিআই থেকে সিপিএমে যাওয়া, ফরওয়ার্ড ব্লকের গ্রাসরুটকে ভেঙে কোচবিহারে সিপিএমে টানা, আরামবাগে সিপিআইকে ভাঙা, পূর্ব মেদিনীপুরে সিপিআইকে ভাঙা। এখন বলতে পারা তো বাম ফ্রন্ট, কিন্তু তোমরা এদিক ভাঙিয়ে ওদিকে লোক নাও নি, এটা তো কোনো কাজের কথা নয়। ফলে কোনো কারণে কেউ গেছে বা কোনো কারণে কেউ এসছে, তার সঙ্গে শীর্ষ নেতৃত্বের পলিসিগত সেটিং, এটা কেউ পাগলে বিশ্বাস করবে না। এবং তৃণমূলে যারা, এবং বিজেপির যে দেউলিয়াপনাটা, যে মানে ওদের ভারতবর্ষের কোথাও পশ্চিমবঙ্গ, কোথাও অসম, কোথাও মহারাষ্ট্র, যেখানে যেখানে বিজেপি অপোজিশনের কাউকে টার্গেট করে তাকে অ্যারেস্ট করতে হবে, এই করতে হবে, ওই অভিযোগ বলে করেছিল প্রচার, আলটিমেটলি দেখা গেছে বিজেপি তাদের নিয়ে তাদেরকেই নেতা বানিয়ে ছেড়েছে। অর্থাৎ বিজেপি এই পদ্ধতিতে বের করছে লোক। আর তৃণমূলে যখন কেউ আসছেন, একটা জিনিস খেয়াল করবেন, যে বিজেপিতে তৃণমূল থেকে গেছে, তাদের বিরুদ্ধে কিন্তু বিজেপিরই অভিযোগ ছিল। ঠিক আছে, আমাদের এখানে শুভেন্দু অধিকারী, অসমে ওই এখনকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্র, সব জায়গায় তাই। মহারাষ্ট্রে আছে। তৃণমূলের ক্ষেত্রে একটা মজা আছে, একটা কেমিস্ট্রির। কেউ তো একটা পলিটিক্স করছে, যে আসছে সে তো পলিটিক্স করছে। পলিটিক্স করতে গেলে তো একটা গ্রাসরুট বলে ব্যাপার আছে, এলাকা বলে ব্যাপার আছে। যদি এলাকায় দেখে মানুষ তৃণমূলের প্রতি টান হয়ে যাচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলন, কন্যাশ্রী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, তো একটা লোক পলিটিক্স করবে কি করে? তার পায়ের জমিটা যদি তৃণমূলের দিকে চলে যায়, তখন সে তৃণমূল স্তরের বাধ্যবাধকতা থেকে সে তখন তৃণমূলেই তাকে আসতে হয়। এই যে কথাটা আপনি বললেন, সেটা হয়তো কিছু ক্ষেত্রে প্রতিকুর রহমান বা এই ধরনের যারা এসছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমি যদি আপনাকে বলি যে ধরুন এই যে বাবুল সুপ্রিয় এসছেন আপনাদের দলে, তার আগে যখন রানীগঞ্জে একটা দাঙ্গা হয়েছিল, তৃণমূলের বিভিন্ন নেতৃত্বের পক্ষ থেকে একটা আওয়াজ উঠেছিল যে ওইখানের এমপি, তৎকালীন সময় বিজেপির এমপি বাবুল সুপ্রিয়, তার সেখানে নাকি ইন্ধন ছিল। কিন্তু আপনারা তো সেই অভিযোগে অভিযুক্তকেও আপনাদের দলে নিয়েছেন। বাবুল সুপ্রিয়
বুঝতে পেরেছেন যে ওই জায়গাটায় বিজেপি যা যা করছে বা অ্যাজ এ হোল বিজেপি যা যা করছে সেগুলো ঠিক কাজ নয়, চলে এসছে সেই জন্য। এরকম তো নয় যে বিজেপি পার্টি অফিসে বসে যাদের নামে ওই নেয়ার ভিডিও রিলিজ করেছে, হ্যাঁ, দুদিন বাদে তাদের নিচ্ছে। এক্ষেত্রে তো সেই জিনিসটা হচ্ছে না। এমন অনেকের মনে হতে পারে, যেমন প্রতিকূলের কথা বললেন, প্রতিকূল তো মনে প্রাণে সিপিএম বামপন্থী ছিল, এবং তার যদি মনে হয় যে এই বামপন্থাটা নিচ্ছে না, এদের কর্মপদ্ধতি নেতৃত্ব এটা নিচ্ছে না মানুষ, আপনি যদি আপনি ইতিহাস দেখেন তাহলে তো মানে সাম্প্রতিক ইতিহাস দূরেও যেতে হবে না, তাহলে তো সৈফুদ্দিন চৌধুরী, সমীর পুততুণ্ড, তারা তো জাদ্রেল সিপিএম ছিলেন। অন্য পার্টি করেছিলেন, সমীর পুততুণ্ড অন্য পার্টি করেছেন, এটা বড় কথা নয়, সিপিএমটা ছাড়লেন কেন? এরপরে যদি দেখেন, তারপরে এই যে শঙ্কর ঘোষ আজকের বিজেপি নেতা, শিলিগুড়িতে সিপিএম ছেড়েছে, সেখান থেকে প্রতিকূল পর্যন্ত, এর আগে আরো অনেক ধারাবাহিকভাবে ছেড়েছে। তার মানে সিপিএম এর ক্ষেত্রে কোথাও সময়োপযোগী নয়, মুখে এক বলে ভেতরে এক করে, ভেতরে সেই একইগুলো করে যেগুলো ওরাকে প্রকাশ্যে অন্য দলের বলে নিন্দা করে, সেটা ভেতরে থেকে তারা অনুভব করছেন। ফলে সেই স্বজন পোষণ, সেই গ্রুপবাজি, সেই অন্যায়কে মদত দেয়া, কোথাও সাফোকেশন হয়েছে, তারাও বেরিয়ে এসছেন। ফলে শুধু তৃণমূলকে এই দিয়ে আঙুল তুলে তো কোনো লাভ নেই। ভোটের ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেল যে বা আপনার দল তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডারের একটা অংশ বাড়িয়ে দিলেন এবং একটা যুবসাথী প্রকল্প বলে প্রকল্প চালু করলেন, যেখানে যুবকরা 1,500 টাকা করে পাচ্ছে। আপনার কি কোথাও মনে হয় যে এই যে স্পেসিফিক যুবসাথী প্রকল্প, এটা কোথাও গিয়ে ব্যাকফায়ারও করতে পারে, যে মানুষের কাছে এটাও প্রমাণিত হতে পারে যে সরকার চাকরি দিতে পারছে না, সেই জন্য সরকার 1,500 করে তোমার হাতে ধরিয়ে দিচ্ছে? এটা মনে হবে না, কারণ জেলায় জেলায় মানুষ জানেন, তারা অনুভব করছেন যে কাজ তৈরি হচ্ছে এবং মানুষ কাজ পাচ্ছেন। ফলে এটা একদিকে সরকারি চাকরিতে লোক হয়েছে, স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে দিয়ে হয়েছে, বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি হয়েছে। পরিসংখ্যান কি বলছে? লকডাউনের ওই ভয়ঙ্কর সময় সারা দেশে মাথাপিছু আয় কমে গেল, একমাত্র পশ্চিমবঙ্গে মাথাপিছু আয়টা বেড়ে গেছিল। তার কারণ একটা বিকল্প অর্থনীতি কাজ করেছে গোটা জিনিসটার মধ্যে। মানুষ নিজে কিছু টাকা পেয়েছেন, সেই টাকা খরচা করে পাড়ার মুদির দোকানটা চালু রেখেছেন, সেই মুদির দোকান যিনি চালাচ্ছেন তিনি আবার কাঁচামাল কোথার থেকে এনেছেন, ফলে এই শৃঙ্খলটা চলতে থেকেছে। এই যে দুর্গাপূজায় মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেন, টাকা কেন, কি হবে, কেন দেবেন? এটা একটা অর্থনীতি, বাংলার বৃহত্তম অর্থনীতি দুর্গাপুজো। পুজো কমিটিগুলির মাধ্যমে সমাজের শিরা ধমনী পর্যন্ত এই রক্ত সঞ্চালনটা চলছে। পুজো কমিটি যে ফুল কিনছে, সেই ফুলটার জন্য কোনো ফুল চাষি উপকৃত হচ্ছেন, কুমোরটুলি পাড়া উপকৃত হচ্ছে, এই যে গোটা জিনিসটা। ফলে সরকারের একটা রাষ্ট্রের কর্তব্য তার বাসিন্দাদের সুরক্ষিত রাখা সব দিক থেকে, আর্থিকভাবেও। একদিকে কাজ তৈরি করা হয়েছে, অনেকে কাজ করছেন, নতুন চাকরি, নানা ফরম্যাটে কাজ হয়েছে। আর যারা কাজের জন্য এখনো ওয়েট করছেন, হয়তো তাদের আরো 2-1 বছর 3 বছর সময় লাগবে, তাদের জন্য এই স্কিমটা করা হয়েছে যুবসাথী। তার মধ্যে দোষের কি আছে? বরং তুলনায় 2014 সালে নরেন্দ্র মোদী আসার আগে বিজেপি বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে। 12 বছর হয়েছে, 24 কোটি চাকরি হতে পারে। কেউ একটা নিজের পাড়ায় খবর নিয়ে দেখুক তো কোনো কেন্দ্রীয় সরকারের চাকরি হয়েছে কিনা। উল্টে এই বিশ্বায়নের সংকট আর ভারতবর্ষের ভুল অর্থনীতিতে বহু কলকারখানা বন্ধ হয়ে কর্মসংস্থান দূরস্ত, বেকারত্ব বেড়েছে, কর্মসংকোচন হয়েছে, বেতন সংকোচন হয়েছে। তার জন্য দায়ী বিজেপি।
আমরা একদম শেষের দিকে আছি, আপনার অনেক মিটিং আছে, বেশিক্ষণ আটকাবো না। দু একটা প্রশ্ন আর বাকি আছে। এক হচ্ছে অভিষেক ব্যানার্জি আসার পর দলে অনেক কিছু চেঞ্জেস হয়েছে, সেগুলো আমরা বাইরে থেকেও দেখতে পেয়েছি যারা আমরা সাধারণ মানুষ। অভিষেক ব্যানার্জিকে আপনি কাছ থেকে অবজার্ভ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনি কি মনে করেন, মানে কাছ থেকে দেখে কি বুঝলেন? খুব ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেকও একদম ছোটবেলা থেকে দেখছে, ফলে এই রাজনীতির পরিমণ্ডল, আক্রমণ, ভয়ঙ্কর শত্রুদের আঘাত মমতাদের উপর, এগুলো তো ও ছোটবেলা থেকে দেখেছে। কিন্তু ও নিজেকে যেভাবে গ্রুম করেছে, আজকের দিনে দাঁড়িয়ে একটা ইয়াং ছেলে, ও আমাদের থেকে অনেক ছোট, আমার থেকে অনেক ছোট, কিন্তু অনেক বড় নেতা। কিন্তু ও যেভাবে বাংলা, ইংরেজি, হিন্দি একসঙ্গে, এই কমিউনিকেশন স্টাইলটা কিন্তু খুব জরুরি। ও সিচুয়েশন যেভাবে স্টাডি করে, যেভাবে অ্যানালাইজ করে, এটা কিন্তু ওর পরের স্টেপটা ফেলতেও ওর সুবিধা হয়ে যায়। ফলে একটা যোগ্য নেতা হিসেবে ও উঠে আসছে। ও সব দিক থেকে নিজেকে প্রমাণ করে ফেলেছে। এবার বাকি কিছু জিনিস থাকে, সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ও আরো ধারালো, আরো ক্ষুরোধার হতে হতে যাবে। মানে খুবই ভালো। এবং আমার তো মনে হয় একটা দিন আসবে, ভারতবর্ষের যে নেক্সট জেনারেশনের যে রাজনীতি, সেকুলার, প্রোগ্রেসিভ, ডেমোক্রেটিক ফোর্সের যে ইয়াং ফেস, ইয়াং জেনারেশনের ফেস, এই ফেসটা কিন্তু আগামী দিন একেবারে, মানে এই 26 আমরা হারাবো ওদের, আর 29 নাগাদ দেখবেন, 29-এর ভোট বা তার আগেও যদি লোকসভা ভোট হয়ে যায়, নেক্সট লোকসভা ভোটের আগে পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জাতীয় স্তরের তরুণ মুখ হিসেবে উঠে আসবে। আমার প্রায় শেষের দিকে শেষ প্রশ্ন, আপনি একবার একটা সাক্ষাৎকারে বলছিলেন যে আমি কোথাও নাম্বার 1-এ ফিট নই, আমি নাম্বার 2 বা 3-তে ফিট। এইটা আপনার কেন মনে হয়? আমার মনে হয় যে আমি কোনো জায়গায় নাম্বার 1-এ ফিট নই। কারণ আমি একটু, আমার সন্ধ্যাবেলা যদি মনে হয় যে আমি আজকে থিয়েটার দেখতে যাই, আমি থিয়েটার দেখতে খুব ভালোবাসি, আমি সিনেমা হলই কম যাই, মানে থিয়েটার দেখতে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, মানে একটা লোক চোখের সামনে নিজেকে ভাঙছে, গড়ছে, এবং তার রিটেক হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, মানে এটা আমার কাছে একটা অদ্ভুত লাগে। এবং এই ব্রাত্য বসু আর দেবশঙ্কর হালদার, এদের, মানে আমি দেবশঙ্কর হালদার আমার কাছে একটা ভয়ঙ্কর বিস্ময়। তো যাই হোক, সিনেমাও ভালো, সবই ভালো, কিন্তু এই যে পার্টিতেও নেত্রী মমতা ব্যানার্জি বা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বা আমার অফিসেও আমি চাকরি করি, হ্যাঁ, সেখানে সৃঞ্জয় বোস আছে, অরিঞ্জয় বোস, ওরা নতুন মুখ সব উঠে আসছে, মানে যারা মালিক, হ্যাঁ, বা ওদের আরো যারা আছেন, বা মাথার উপর টুটুদা আছেন, ছিল। তো এখন আমার নিজেরই মনে হয় যে কেউ চালাবে, আমার দায়িত্ব আর একজন নেবে, আমি তার হয়ে ব্যাট করব। ঠিক আছে, আমি একটা ভালো সোলজার, আমি এমন স্টাইলে ব্যাট করে দেবো, আমি নিজে জানি, বিনয় টিনয় না করে বলছি, ওই স্টাইলে ব্যাট করতে গেলে 10 জনকে 100 বার ভেবে আসতে হবে। কিন্তু আমি 1 নম্বর 2 নম্বর নই, আমাকে 3-4-এ আমি নিজে একটু মিডল অর্ডার ব্যাটসম্যান, একটু কমফর্ট জোনে, যেখানে একটু ধরে খেলতে হবে আমি একটু ধরে নেবো, যেখানে একটুখানি মানে চালিয়ে খেলতে হবে সেখানে আমি, যদি একটু ঝড়ঝাপটা নিতে হয় আমি নিয়ে নেবো। কিন্তু আমি নেতা নেত্রীকে শ্রদ্ধা করবো, সেটা আমার চাকরি জীবনের বসেরা হোক, বা আমি আরো যেখানে যুক্ত, কিংবা আমি কিন্তু কোথাও আমি নগেন্দ্র মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট, নট প্রেসিডেন্ট। আমি একবার হ্যাঁ বললে ওরা আমায় প্রেসিডেন্ট করে দেবে। ছোটবেলা থেকে দেখি পাড়ার মঠ ও মিশন, আমি ক্লাবে নট প্রেসিডেন্ট, পাড়ার ক্লাব, রাজনীতি না, নট প্রেসিডেন্ট। আমি কোথাও আমার মানে আমি ফ্রি খেলতে ভালোবাসি, একটু পছন্দের মতো। এই প্রশ্নটা একটা এক্সটেন্ডেড প্রশ্ন করে রাখি, যদিও ইট ইজ টু আর্লি টু আস্ক। সেটা হচ্ছে যে রাজ্য সরকারের তো সেক্ষেত্রে 1 নম্বর প্লেয়ার মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরাই থাকবেন। ওই মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে, মন্ত্রী হিসেবে কি আমরা কুণাল ঘোষকে দেখতে পারি? এসব ভাবছিই না। আমি যখন প্রার্থীও ছিলাম না, এটা মনে রাখতে হবে, আমি যখন প্রার্থী করেছেন, আমি কৃতজ্ঞ, আমি সম্মানিত।
কিন্তু আমি যখন প্রার্থীও ছিলাম না, তখনও কিন্তু আন্দোলনকারীদের মঞ্চ থেকে দলে দলে আমার কাছে এই এসেছে। নিজেকে একটু আস্থা বা ভরসার জায়গায় নিয়ে যাওয়াটা বোধহয় ভালো, তার জন্য কোনো বাড়তি পদ লাগে না। ফলে আমি তো ছিলাম, আমাকে তো ভাগ্য পরিহাসে প্রেসিডেন্সি জেলে সেল দেখিয়েছে। ফলে আমি এত বড় কিছু ভাবিই না। আমি ভাবি একটা কম্বল, একটা চটের ব্যাগ, একটা বারমুডা, একটা গেঞ্জি, আমি আপন মনে নিজে জেলে বসে লিখছি। বাকি আমি জ্ঞানত কোনো অপরাধ করিনি, মাথা উঁচু করে চলি, তখনও চিৎকার করে গেছি, এখনও যে পজিশনে আছি সেই পজিশনে ব্যাট করে যাই, দিদিকে ভালোবাসি, তৃণমূলকে গোড়ার থেকে চিনি। ফলে আমি এই অ্যাটাচমেন্টগুলো ছাড়তে চাই না, তারপর যা কপালে আছে তাই হবে। অনেক ধন্যবাদ আমাদের এখানে আজকে এতটা ব্যস্ততার মধ্যে সময় দিলেন। একটা এপিসোডে ডেফিনেটলি আপনার সাথে আড্ডা শেষ হবে না, ভোটের পর আবার আপনার সাথে আড্ডায় বসবো। অবশ্যই। ভালো অনেক থেকো, ধন্যবাদ, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।